লন্ডনে 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশের পথে তারেক রহমান। সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা ও মেয়ে জাইমাও। সফরসঙ্গী হতে পেরে নেতাকর্মীদের উচ্ছ্বাস। তারেক রহমানকে রাজস্বিক গণসংবর্ধনায় প্রস্তুত বিএনপি। জুলাই 36 এক্সপ্রেসওয়ে এলাকায় কর্মী সমর্থকদের নির্ঘুম অপেক্ষা। ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হতে পথে পথে ঢল। শরিকদের আরও 9 আসন ছাড়ল বিএনপি। ব্রাহ্মণবাড়িয়ায় সাকি, পটুয়াখালীতে নূর। দলটিতে যোগ দিলেন ববি হাজ্জাজ। লড়বেন ঢাকা 13 আসনে, দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জামায়াতের। ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরামর্শ। সময় মতো নির্বাচন হবে কিনা শঙ্কা এনসিপির। ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন। রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে ছোড়া হলো ককটেল। বিস্ফোরণে প্রাণ গেল যুবকের। বাবা মার আহাজারি, জড়িতদের বিচার দাবি। প্রবাসের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। লন্ডনে 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা ও মেয়ে জাইমাও। তার এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এ যেন রাজনীতির পাতায় যুক্ত হতে যাওয়া এক নতুন ইতিহাস। রাজনৈতিক অঙ্গনে এই প্রত্যাবর্তনকে ঘিরে চলছে নানা সমীকরণ ও আলোচনা, আছে প্রত্যাশাও। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। অবর্ণনীয় নির্যাতন, কারাবাস আর নির্বাসনের প্রায় 1.5 যুগ পর প্রিয় জন্মভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6:15 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি 2002 ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। স্বদেশ প্রত্যাবর্তনে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। লন্ডনে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের বিমানবন্দরে না আসার আহ্বান জানিয়েছিলেন তারেক রহমান। তবে একই ফ্লাইটে দেশে ফিরছেন বিএনপির শতাধিক নেতাকর্মী ও সমর্থক। অনেকেরই চোখে মুখেই স্পষ্ট দীর্ঘ অপেক্ষার আবেগ। দেশের এই ক্রান্তিকালে ওনার খুবই দরকার বাংলাদেশে যাওয়া, এবং আমার বিশ্বাস উনি যাওয়ার পরে বাংলাদেশের যে গণতন্ত্র হারিয়ে যাওয়া গণতন্ত্র আবার ফিরে পাবে। একসাথে করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। সবার কাছে দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সহি সালামতে উনাকে ঢাকাতে যে বিমানটি নিয়ে যাচ্ছে বিমানটি অবতরণ করতে পারে। বাংলাদেশে যে এখন রাজনৈতিক শূন্যতা রয়েছে, রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা রয়েছে, সেখানে তারেক রহমানের এই প্রত্যাবর্তন অত্যন্ত গুরুত্ব বহন করে। দলীয় নেতাকর্মীদের বিশ্বাস, তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণের নতুন এক অধ্যায়ের সূচনা হবে। রাজনৈতিক সংকট ও পরিবর্তনের এই সময়ে তার উপস্থিতি গণতান্ত্রিক ধারায় ফেরার প্রচেষ্টাকে আরো বেগবান করবে বলে মনে করছেন তারা। এই যেন হতে যাচ্ছে আবেগঘন ঐতিহাসিক এক স্বদেশ প্রত্যাবর্তন। দীর্ঘ সময় প্রবাসে থাকলেও বিন্দুমাত্র জনপ্রিয়তার ভাটা কমেনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তিনি হয়ে উঠেছেন গণমানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। দেশের এই ক্রান্তি লগ্নে তার স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলার জনগণ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুত গণসংবর্ধনার মঞ্চ। কড়া নিরাপত্তা ব্যবস্থার শেষ পর্যায়ের পর্যবেক্ষণ চলছে। শীত উপেক্ষা করে তারেক রহমানকে বরণ করে নিতে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে উৎসব মুখর অবস্থান নেতাকর্মীদের। ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হতে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। রাত পেরোনোর অপেক্ষা, শীতের ঠান্ডা হওয়া উপেক্ষা করে নেতাকর্মীদের স্লোগানে মুখর রাজধানীর জুলাই 36 এক্সপ্রেসওয়ে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপিতে বইছে উৎসবের জোয়ার। প্রস্তুত গণসংবর্ধনা মঞ্চ, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। শেষ মুহূর্তে সতর্ক অবস্থান বজায় রাখার পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। তারেক রহমানকে বরণ করে নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও। ইতিহাসের সাক্ষী হতে চান তারা। 17 বছর প্রতীক্ষার অতিক্রম করে কালকে আমাদের এখানে 12টার মধ্যে আমাদের নেতা আসতেছে। এটা আমাদের খুবই আনন্দের ব্যাপার। এটা শুধু আমাদের না, সমগ্র বাঙালি জাতির জন্য একটা আনন্দের এবং উৎসবের দিন। আগামী কালকে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ স্মরণীয় দিন হয়ে থাকবে
নেতাকর্মীর মাঝে বিএনপি, খালি বিএনপি না, উনি সারা বাংলাদেশে আপামর জনতার কাছে উনি কালকে একটা ইতিহাস হয়ে থাকবে। তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন শুধু দল নয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন সারা দেশে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে ইতিবাচক বার্তা, যা সুগম করবে নির্বাচনে জয়ের পথ। মানুষ 17 বছর নির্যাতন নিপীড়ন সহ্য করে এই নেতার জন্য আজকের এই দিনের জন্য অপেক্ষা করেছে। শুভ 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 দিন, আজকে আমাদের খুশির দিন। তারেক রহমান আসছে, সারা বাংলাদেশ কাঁপছে। এদেশের সর্বস্তরের গণমানুষের একটা প্রত্যাশা তার কাছে রয়ে গেছে, যা আগামী দিনে তার মাধ্যমে এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। 25 ডিসেম্বর বেলা 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমান অবতরণের মধ্য দিয়ে বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে। মুস্তাহিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে আছেন তানভীর হাসান মেঘ এবং বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। প্রথমে যাচ্ছি মেঘের কাছে। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে পুরো 300 ফিট এলাকা জুড়ে সাজ রব আমরা দেখতে পাচ্ছি এবং পুরো এলাকা জুড়ে নানান আয়োজন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং আমরা দেখছি যে মূলত যে মঞ্চটি করা হয়েছে সেই মঞ্চটি এই মুহূর্তে দেখছি কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে এবং এই যে নেতাকর্মীদের যে ঢল সেটি আমরা লক্ষ্য করতে পারছি এবং দলীয় যে পতাকা এবং সেই সঙ্গে প্লাকার্ড লক্ষ্য করতে পারছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে মূল মঞ্চ রয়েছে সেই মঞ্চের সামনে নেতাকর্মীরা ভিড় করছেন এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে পুরো মঞ্চের সামনে যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু তারা অবস্থান করেছেন, যেভাবে পেরেছেন রাজধানীর আশপাশের যে এলাকা রয়েছে তারা ছুটে এসেছেন। শুধুমাত্র রাজধানীর আশপাশ থেকে নয়, দেশের বিভিন্ন জেলা থেকে তারা কিন্তু মূলত ছুটে এসেছেন। একটু আগে আমরা যেমনটা দেখছিলাম যে খন্ড খন্ড মিছিল নিয়েও কিন্তু আমরা দেখেছিলাম যে তারা যে এই মঞ্চটি রয়েছে সেই মঞ্চে তারা এসেছেন। একটু যদি আপনাদেরকে দেখাতে চাই যে এই যে রাস্তার পাশের যে আইল্যান্ড রয়েছে সেই আইল্যান্ডে আমরা দেখছি যে এখানে তারা বসে তারা এই যে পুরো রাত, সেই রাতটি তারা মূলত পার করবেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে মূলত এই প্রিয় নেতাকে তারা যেমনটা বলছিলেন তাদের ভাষ্যমতে যে প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য মূলত তারা এখানে এসেছেন এবং যেভাবে পারছেন মূলত এই রাত তারা কাটানোর পরিকল্পনাও কিন্তু হাতে নিয়েছে ইতিমধ্যে। এবং আমরা দেখেছি যে এই পুরো 300 ফিট এলাকা জুড়ে কিন্তু নানান আমেজ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং সেই সঙ্গে যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে মঞ্চ ঘিরে কিন্তু নেতাকর্মীদের ঢল আমরা লক্ষ্য করতে পারছি এবং তারা নানান স্লোগান কিন্তু কিছুক্ষণ পর দিচ্ছেন। শুধুমাত্র নেতাকর্মীদের এই যে আমেজ, সেই আমেজের জন্য নানা ব্যবস্থাও কিন্তু দলের পক্ষ থেকে রাখা হয়েছে। আমরা একটু আগেই দেখেছিলাম যে ট্রাকে করে পানি বিতরণ করা হচ্ছে এবং প্রত্যেকটি পিকআপে করে যে সাউন্ড সিস্টেম সেটির মাধ্যমে কিন্তু এখানকার যে সকল নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু মাতিয়ে রাখছেন এবং আমরা দেখছি যে ধানের যে প্রতীক সেই প্রতীকও কিন্তু মানুষের হাতে লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সঙ্গে যেমনটা বলছিলাম যে শুধুমাত্র এখানে এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা নানান স্লোগানও কিন্তু দিচ্ছে দলের যে নেতাকর্মীরা এখানে রয়েছেন এবং দীর্ঘ 17 বছর অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের মাটিতে ঐতিহাসিক যে প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে সেটির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এবং সেই সঙ্গে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে রাজকীয় সংবর্ধনা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দল থেকে নেওয়া হয়েছে। এই রাজধানীর পূর্বাঞ্চলে 300 ফিট এলাকায় তৈরি করা হয়েছে একটি সুবিশাল একটি মঞ্চ আমরা লক্ষ্য করতে পারছি এবং এই মঞ্চকে ঘিরে আমরা দেখছি যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এই মঞ্চের সামনে আমরা দেখছি নেতা কর্মীদের ঢল আমরা লক্ষ্য করতে পারছি। আপনারা নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন যে তারা স্লোগান দিচ্ছেন, মাইকিং এর মাধ্যমে নানা বক্তব্য রাখছেন, তাদের যে দলীয় পতাকা সেটি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা দেখেছি যে কেউ এলাকা ভিত্তিক জটলা পাকিয়ে স্লোগান দিচ্ছেন, আবার কেউ সমবেত মিছিলে মুখর। এক কথায় সবার মনে উৎসবের আমেজ, সবার মুখে মুখে ফিরছে একটি স্লোগান যে তাদের নেতা আসছে এবং এই নেতাকে দেখার জন্য মূলত এক নজর দেখার জন্য
তাদের এই রাত থেকেই মূলত অবস্থান। যদিও আমরা জানি যে সকালের দিকে তিনি আসার কথা রয়েছে, তার আগে থেকেই তিনি আসার পরপরই যে এই মঞ্চে ওঠার কথা রয়েছে এবং সেখানে সংক্ষিপ্ত একটি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে। তবে তার আগে থেকে আমরা দেখছি যে নেতাকর্মীদের কিন্তু ঢল কিন্তু এই 300 ফিটে কিন্তু আমরা মঞ্চের সামনে লক্ষ্য করতে পারছি। এছাড়া স্লোগান, প্লাকার্ড এবং আর নেতাকর্মীদের উচ্ছ্বাসে কিন্তু পুরো এলাকা যেন বিশাল উৎসব কেন্দ্র যেন পরিণত হয়েছে এবং সেই সঙ্গে নেতাকর্মীদের খাবারের স্লোগান দিতে দিতে খাবারের যোগান দিতেও কিন্তু পথে পথে হরেক রকমের খাবার হকাররা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। অর্থাৎ মূল কথা যদি বলতে চাই যে এই যে পুরো 300 ফিট এলাকাটি রয়েছে, এই 300 ফিট এলাকা জুড়ে এক ধরনের উৎসবের আমেজ আমরা লক্ষ্য করতে পারছি। তাদের নেতা আসছে, যার ফলে কিন্তু এই উৎসবের আমেজ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এই মঞ্চের পাশাপাশি মনিটরের বড় পর্দায় মনিটরের ব্যবস্থাও রাখা হয়েছে। যখন কিনা যে তিনি দেশে পৌঁছাবেন এবং তখনই তাই সংক্ষিপ্ত যে ভাষণ দেওয়ার জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেওয়ার কথা রয়েছে সেটি দেখার জন্য, নেতাকর্মীদের দেখার জন্য আমরা দেখছি যে বড় মনিটরের ব্যবস্থা করা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে দলের নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু যে হাতের মধ্যে ধানের শীষের যে প্রতীক, অর্থাৎ ধানের যে শীষ, সেটি নিয়ে মূলত তারা নানান স্লোগান দিচ্ছেন এবং যেমনটা বলছিলাম যে এই পুরো এলাকা জুড়ে এখন স্লোগানে কিন্তু প্রকম্পিত হচ্ছে এই রাজধানীর যে পূর্বাঞ্চলের 300 ফিট এলাকা রয়েছে, সেই পুরো 300 ফিট এলাকা এখন এক উৎসবের আমেজ বয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পরপরই এখানে যে সকল নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন সেই সকল নেতাকর্মীদের খাবারের যোগান কিংবা পানির সরবরাহের যে ব্যবস্থা, সেটিও কিন্তু আমরা দেখেছি যে কাভার্ড ভ্যানের মাধ্যমে তারা মূলত দিচ্ছেন। এবং শুধু এটি নয়, অনেকেই আমরা দেখছি যে এই মঞ্চের সামনে যে সড়কটি রয়েছে, এই সড়কের আইল্যান্ড যেটি রয়েছে, এই আইল্যান্ডের পাশে অনেকে তাঁবু টাঙ্গিয়ে কিন্তু বসেছেন এবং আপনারা দেখছেন যে এক ধরনের উৎসবমুখরভাবে তারা মূলত এখানে স্লোগান দিচ্ছেন। তারা এখানে নানান স্লোগান দিয়ে খুব উৎফুল্লভাবে হাসি মুখেই তারা নেচে গিয়ে তাদের যে নেতা আসছেন সেই নেতার আর স্মরণীয় করে রাখার জন্য তারা কিন্তু আয়োজন কিন্তু লক্ষ্য করতে পারছি এবং সেই সঙ্গে বিশেষ করে এই যে মঞ্চের সামনে যে সকল দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন তাদেরকে আমরা দেখছি যে দলের যে দলীয় যে পতাকা রয়েছে সেই পতাকা কিন্তু আমরা দেখছি যে একেবারে পুরো এই পূর্বাঞ্চলের যে 300 ফিট এলাকাটি রয়েছে সেই এলাকা জুড়ে কিন্তু তা ছুঁয়ে গিয়েছে এবং সবচেয়ে মুখ্য যে বিষয়টি এখানে প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডাকে উপেক্ষিত করেই শুধুমাত্র প্রিয় নেতাকে, তাদের যে প্রিয় নেতা এক নজর দেখার জন্য এবং তার ভাষণ শোনার জন্য, তার কথা শোনার জন্য কিন্তু মূলত এখানে সবাই এখন সমাগম করে আছেন। এবং আমরা যদি একটু বলি যে ভোরের আলো ফুটার কিন্তু এখনো অনেক সময় বাকি এবং ভোরের আলো ফুটার আগেই পূর্বাঞ্চলের পুরো 300 ফিট কানায় কিন্তু আমরা দেখছি যে প্লাকার্ড, ফেস্টুন আর ব্যানারে কিন্তু পুরো এলাকা ছেয়ে গিয়েছে এবং শুধুমাত্র যে প্লাকার্ড এবং ফেস্টুন না, দলীয় পতাকা নিয়েও কিন্তু আমরা দেখছি যে এখানে নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন। এক কথায় যদি বলতে চাই যে এই পুরো 300 ফিট এলাকা জুড়ে এখন এক কথায় উৎসবের আমেজ বইছে নেতাকর্মীদের মাঝে এবং তাদের প্রত্যাশা যে দলীয়ভাবে তাদের যে চিন্তা ভাবনা, এখানে আমরা আসার পর যেটি আমরা কথা বলেছি নেতাকর্মীদের সাথে, তারা বলছে যে তিনি আসার সাথে সাথে রাজনৈতিকভাবে অনেকটাই পরিবর্তন আসবে এবং তাদের মাঝখানে এই মুহূর্তে আমরা দেখছি অনেকটা আবেগ আমরা লক্ষ্য করতে পারছি। তো সবকিছু মিলে বলা চলে এখান থেকে ছিল আমার কাছে সর্বশেষ। এবার আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই বিমানবন্দরে, সেখানে আছেন আমার সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব।
ভোরের সঙ্গে নতুন সূর্যের উদয় এবং সেই সূর্যের সঙ্গে নতুন এক ইতিহাস রচনা হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে। কারণ দীর্ঘ 17 বছর পর নির্বাসিত জীবন কাটিয়ে নিজ মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তারেক রহমানের আগমনকে ঘিরে সারা বাংলাদেশে এক উৎসবের আমেজ বিরাজ করছে। এবং সেই উৎসবের ভাগিদার হতে কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ এরই মধ্যে ছুটে আসছেন বিমানবন্দর এলাকা থেকে জুলাই 24 এক্সপ্রেসওয়েতে, অর্থাৎ 300 ফিট সড়কে। আজ রাত শেষ হলেই কাল সকালে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে কিন্তু সারা বাংলাদেশে এক উৎসবের আমেজে ছেয়ে গেছে। এবং তারেক রহমান, একটু জানিয়ে রাখা ভালো, আসলে 17 বছর পর তারেক রহমানই শুধু ফিরছেন না, ফিরছেন এক অসুস্থ মায়ের কাছে তার সন্তান, ফিরছেন একজন রাজনৈতিক দলের কাছে তাদের নেতা। অর্থাৎ 17 বছর ধরে নির্বাসিত জীবন কাটিয়ে বিএনপির নেতাকর্মী থেকে অনেকটা দূরেই ছিলেন তারেক রহমান, সেই নেতাকর্মীদের কাছে আবার ছুটে আসছেন তিনি। এবং নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা আমরা আজকে দেখেছি তা আসলে কোনোভাবেই ভাষায় ব্যক্ত করার মতো না। কারণ আমরা এই বিমানবন্দর এলাকায় আসলে এক অভূতপূর্ব শীত, এবং এই শীতকে উপেক্ষা করে বিমানবন্দরের আশেপাশে বিএনপির অসংখ্য কর্মীকে আমরা দেখেছি, তারা শীত উপেক্ষা করে তারা স্লোগান দিচ্ছে, তারেক রহমানের আগমন উপলক্ষে তারা স্লোগান দিচ্ছে। এবং তাদের সবারই চোখে মুখে একটাই আবেদন, একটাই প্রেরণা যে তারেক রহমান সুস্থ শরীরে সুস্থ স্বাভাবিক একটি যাত্রা শেষে নিজ মাতৃভূমিতে ফিরে আসবেন। তারেক রহমানের এই আগমন আসলে একটি ঐতিহাসিক আগমন ঘটতে যাচ্ছে রাজনীতির ইতিহাসে। কারণ 17 বছর তিনি দেশের বাইরে ছিলেন, কিন্তু দেশকে তিনি ভুলেন নাই, দেশের মানুষকে তিনি ভুলেন নাই। যেমনটি অবদান রেখেছেন দেশের 24-এর গণ অভ্যুত্থানে, তেমনি ফ্যাসিস্টের বিরুদ্ধে দীর্ঘ 17 বছরে যে লড়াই সংগ্রাম বিএনপি করেছে, সেই সংগ্রামে কিন্তু অনবদ্য ভূমিকা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং তার এই আগমন শুধু একটি ঐতিহাসিক যাত্রা না, এটি বাঙালির ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন হতে যাচ্ছে। কারণ এরই মধ্যে আসলে একটি আগামীকালকের কর্মসূচিকে ঘিরে, আগামীকালকের তার আগমনকে ঘিরে আজকে রাত্রে যে পরিমাণ উচ্ছ্বাস আমাদের সহকর্মী তানভীর হাসান মেঘ দেখালেন, আসলে এটি আসলে বিএনপির চিত্র, এটি আসলে ঢাকার চিত্র, এটি আসলে বাংলাদেশের চিত্র। আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম, প্রত্যন্ত এলাকা থেকে মানুষ ছুটে এসেছেন, বিমানবন্দরে অপেক্ষা করছেন। 17 বছরের তাদের যে আক্ষেপ ছিল, 17 বছরের তাদের যে অবসাদ ছিল, 17 বছরের যে তাদের যে আকাঙ্ক্ষা ছিল, তাদের নেতা তারেক রহমানকে এক নজর দেখবেন, সে আকাঙ্ক্ষার বাস্তব রূপান্তর হতে যাচ্ছে, সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আগামীকাল। কারণ 12টার দিকে, কালকে আনুমানিক 12টার দিকে আসলে তারেক রহমান দেশে ফিরবেন। এবং তার এই নিরাপত্তা, তার এই আগমনকে ঘিরে কিন্তু আসলে যেই সাজ রবে দেশ সেজেছে, ঢাকা সেজেছে, এবং ঢাকার এই বিমানবন্দরের আশেপাশের এলাকায় ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। আসলে তারেক রহমানের এই আগমন একটি ঐতিহাসিক আগমন ঘটতে যাচ্ছে। কারণ আগামীকালকের ভোর বেলায় যে ইতিহাস রচনা হতে যাচ্ছে, এটি বাঙালির রাজনীতির এক নতুন ইতিহাস। এবং এই ইতিহাসের সাক্ষী হতে এরই মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ জড়ো হয়েছে এই বিমানবন্দর থেকে 300 ফিট সড়কে। তো এই ছিল বিমানবন্দর থেকে আমার কাছে থাকা সবশেষ। তারেক রহমানের ফেরা উপলক্ষে আয়োজিত সমাবেশ স্থলে আমরা ছিলাম, এর পরে ছিলাম বিমানবন্দর এলাকায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় অংশ নিতে সারা দেশ থেকে রাজধানীমুখী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রিয় নেতা ফেরার আনন্দে বিভোর। তারা বাসে, ট্রেন ও লঞ্চে ঢাকায় আসছেন প্রিয় নেতাকে বরণ করে নিতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনাকে কেন্দ্র করে জেলায় জেলায় নেতাকর্মীদের উচ্ছ্বাস। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকা অভিমুখে রওনা দেন নেতাকর্মীরা। তারেক রহমানকে বরণ করতে রাতে বরিশাল নদী বন্দর থেকে 4টি লঞ্চে রাজধানীর উদ্দেশ্যে রওনা দেন হাজারো নেতাকর্মী। স্লোগানে মুখর হয়ে ওঠে টার্মিনাল চত্বর। এছাড়াও শতাধিক বাসে বরিশাল বিভাগের 6 জেলার নেতাকর্মীরা ঢাকার সমাবেশে যোগ দেবেন। পটুয়াখালী থেকেও ছেড়ে যায় একাধিক লঞ্চ।
পর্যটন নগরী কক্সবাজার থেকে ঢাকায় আসছেন হাজারো নেতাকর্মী ও সমর্থক। আইকনিক স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বিশেষ ট্রেন। এছাড়া নিজস্ব পরিবহনেও নেতাকর্মীরা ঢাকায় দেন রওনা। চট্টগ্রামের নেতাকর্মীদের জন্য একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি রাতে তুর্না এক্সপ্রেস, ঢাকা মেলও বিশেষ বগি বরাদ্দ দেওয়া হয়। রাজশাহী রেল স্টেশন থেকে ট্রেনে করে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করেন হাজার হাজার নেতাকর্মী। ধূমকেতু এক্সপ্রেসে যুক্ত করা হয় অতিরিক্ত 3টি বগি। পঞ্চগড় স্টেশন থেকে একটি স্পেশাল ট্রেন ছেড়ে যায়। এছাড়া সিরাজগঞ্জের মালসাপাড়া থেকে নেতাকর্মীদের নিয়ে শতাধিক বাস ছেড়ে যায়। এর আগে সকালে বিএনপির ঘাঁটি হিসেবে খ্যাত বগুড়া সদর, শিবগঞ্জ ও গাবতলী সহ 12 উপজেলা থেকে ঢাকায় নেতাকর্মীদের নিয়ে রওনা দেন 500-রও বেশি বাস। এছাড়া বিএনপি নেতাকর্মীদের জন্য ভোলায় 15টি ও চাঁদপুরে 3টি লঞ্চ রিজার্ভ করা হয়। সিলেটের ট্রেনে যুক্ত করা হয় অতিরিক্ত 3টি বগি। তানজিল হাসনাত, সময় সংবাদ। তারেক রহমানের 3 দিনের কর্মসূচি প্রকাশ করেছে বিএনপি। কাল গণসংবর্ধনায় যোগদান শেষে মাকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। পরদিন জুমার নামাজের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। শনিবার নির্বাচন কমিশনে এনআইডি কার্যক্রম শেষ করে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রায় 1.5 যুগ পর দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই গুলশান অফিসে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে দলের ব্রিফিং। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানালেন, 25 তারিখ বিমানবন্দর থেকে রাজধানীর 300 ফিটে গণসংবর্ধনায় যোগ দিয়ে দেশবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দেবেন তারেক রহমান। এরপর এভারকেয়ারে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি। সেখান থেকে ফিরবেন গুলশানের বাসভবনে। আমাদের প্রথম দিনের অনুষ্ঠান বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তার অভ্যর্থনাস্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এভারকেয়ার হাসপাতাল। এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। 27 তারিখে এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তার জন্য এসএসএফ এর আবেদন করা হয়নি জানিয়ে তার সিকিউরিটি ফোর্স প্রধান জানান, তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের সহযোগিতা করছে সরকার। আমাদের জানা মতে যতটুকু নিরাপত্তা থ্রেট আছে তার চেয়ে অনেক শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আমরা সৃষ্টি করতে চাই। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি আগে সিলেটে পৌঁছবে, তাই সেখানে দলীয় কর্মীদের ভিড় না করার নির্দেশনা দেন তিনি। সিলেট জেলার কোনো নেতৃবৃন্দ কেউ অহেতুক বিমানবন্দরে ভিড় করবেন না। এদিকে তারেক রহমানের গুলশানের বাসভবন প্রায় 95% প্রস্তুত। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় রয়েছে গুলশান এভিনিউয়ের 196 নম্বরের এই বাড়িটি। এমনটা জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। বাড়ি দুটোই প্রস্তুত আছে, এখন তারা যেখানে উঠতে চান সেখানে উঠতে পারবেন। বৃহস্পতিবার সকাল 11:50 ঢাকায় অবতরণ করবেন তারেক রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিএনপির চাহিদা অনুযায়ী তার সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলেছেন তিনি। বাংলাদেশের প্রত্যাবর্তনকে স্বাগত জানাই এবং তার যে প্রয়োজনীয় যে সিকিউরিটি সেটার বিষয়ে আমাদের সাথে তার যে তার পার্টির আলাপ হচ্ছে, এটা তারা যতটুকু তারা চাচ্ছেন যে সমস্ত মেজর পলিটিক্যাল বিএনপির সাথে কথা বলে সেগুলো বিষয়ে লুক আফটার করা হচ্ছে। সরকারের কাছে যা যা সহযোগিতা ওনারা চাচ্ছেন আমরা সেই সহযোগিতাগুলো দিচ্ছি। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি সূত্রে জানা গেছে, পুলিশ সহ অন্যান্য সংস্থার প্রায় 2000 সদস্য মোতায়েন থাকবে তারেক রহমানের আগমন ঘিরে। আতাউর কাউসারের প্রতিবেদন।
25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। দীর্ঘদিন প্রবাসী নির্বাসিত থাকার পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরা ঘিরে উচ্ছ্বাসের কমতি নেই বিএনপির নেতাকর্মীদের মাঝে, তবে রয়েছে উদ্বেগও। সম্প্রতি দেশে ঘটে যাওয়া নানা অস্বাভাবিক ঘটনা সবাইকে বিশেষভাবে ভাবতে বাধ্য করেছে তার নিরাপত্তার বিষয়টি। দেশকে গড়ে তুলতে হবে। এমনকি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটে তারেক রহমান ফিরছেন, গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে নিরাপত্তাজনিত ঝুঁকির আশঙ্কায় সেই ফ্লাইটের 2 জন কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 300 ফিটের যে এলাকায় তাকে অভ্যর্থনা দেয়া হবে, সেখানে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। অভ্যর্থনা শেষে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক রহমান। সেখান থেকে তিনি যাবেন গুলশান অ্যাভিনিউয়ে প্রস্তুতকৃত তার বাসভবনে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র মতে 25 ডিসেম্বর তারেক রহমানের যাতায়াতের রুট জুড়ে প্রতিটি থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিশেষ এসকর্ট সহ একাধিক চেকপোস্ট থাকবে। এদিকে বিএনপির শীর্ষ নেতার আগমনে পর্যাপ্ত নিরাপত্তার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া প্রধান। তার চলাচলের রাস্তাগুলো যেন সুগম থাকে সেই ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে এবং সেগুলো নির্বিঘ্ন করার জন্য আমাদের পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। জানান, পরিকল্পনা মোতাবেক অন্যান্য নিরাপত্তা সংস্থার সাথে সমন্বয় করে সর্বোচ্চ নিরাপত্তা বলয় নিশ্চিত করা হবে। সাথে বিবেচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। তারেক রহমানের 17 বছর নির্বাসিত জীবন হয়ে আছে দীর্ঘ লড়াই সংগ্রামের সাক্ষী হয়ে। দূর প্রবাসী থেকেও নেতৃত্ব দিয়েছেন গণতান্ত্রিক আন্দোলনে, যার সফল পরিণতি 24-এর গণঅভ্যুত্থান। পাশাপাশি রাষ্ট্র কাঠামোর সংস্কার আর দেশ পরিচালনার রূপরেখাও তুলে ধরেছিলেন জনগণের সামনে। আহমেদ সালহিনের রিপোর্ট। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন সন্তান, নির্যাতিত অসুস্থ সেই ছেলের পাশে অসহায় মা। 2008 সালের তখনকার এই দৃশ্য কাঁদিয়েছে কোটি মানুষের হৃদয়কে। 2024 সালে আবারও 16 বছর পর তাদেরই এমন আলিঙ্গন নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে। মাঝের সময়টা সুখকর ছিল না মা ছেলে কিংবা পুরো বাংলাদেশের। 1.5 যুগের অপশাসন যেন এক জগদ্দল পাথর চেপেছিল সবুজ শ্যামল এই বাংলার বুকে। অনেক মা এখনো জানেনই না তার সন্তান বেঁচে আছে না মারা গেছে। বিগত 16 বছরের আওয়ামী লীগের শাসনামলে বিরোধী দল ও মত দমনে রাষ্ট্রযন্ত্রের নগ্ন ব্যবহার, সরকার প্রধানের রোষানলে আর মতের অমিল হলেই নেমে আসতো ভয়াবহ নির্যাতন। আর সেই ফ্যাসিজমের নির্যাতন নিপীড়নের শিকার তারেক রহমানও 17 বছর ছিলেন নির্বাসনে। পিতৃহারা সন্তান এতগুলো বছরও কাটিয়েছেন মা ও পরিবার ছাড়া। শুধু স্ত্রী ও এক সন্তান নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে পার করেছেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো। 1.5 যুগের এই সময়টাতে বাবার হাতে গড়া দল বিএনপির কাণ্ডারি হয়ে উঠেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। 111-এর সেনা সমর্থিত সরকারের নির্যাতনে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর মা বেগম জিয়ার অনুরোধে কাস্টডি থেকে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য 2008 সালের 11 সেপ্টেম্বর দেশ ছাড়েন তারেক রহমান। সে বছরের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তার দেশে ফেরার পথ অনেকটা বন্ধ হয়ে যায়। একের পর এক মামলায় জর্জরিত তারেক রহমানের ফেরা হয়নি আর। নির্বাসিত এই সময়ে একেবারে মাঠ পর্যায় থেকে নেতাকর্মীদের নির্দেশনা ও পরামর্শ দিয়ে যান জিয়া পরিবারের এই সন্তান। এ কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রোষানলে সংবাদ ও সামাজিক যোগাযোগ সহ সব মাধ্যমে তার বক্তব্য প্রচারে আসে নিষেধাজ্ঞা। এরপরেও থেমে থাকেননি তারেক রহমান। 2008 সালে মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান। এরপরেই আরও জোরে সোরে বিএনপিকে এগিয়ে নিয়ে যান তিনি। 2024 সালের জুলাইয়ের আন্দোলনে দলীয় কর্মী ছাড়াও যুগপৎ শরিক এবং ছাত্র জনতা সহ সকল শ্রেণী পেশার মানুষকে এক করে সরকার পতনের আন্দোলনে অন্যান্যদের মতো নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবশেষে গণঅভ্যুত্থানে পতন হয় 15.5 বছর ক্ষমতা আঁকড়ে থাকা আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান দলটির সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকে তারেক রহমানকে সরকার পতনের মাস্টারমাইন্ড বলে আখ্যা দিলেও
তিনি এই বিশেষণকে ছেড়ে দেন জনগণের ওপর। বলেন, বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষ শেখ হাসিনার পতনের আন্দোলনের মাস্টার মাইন্ড। নির্বাচন কমিশন হিসেবে যারা দায়িত্ব এরপর অন্তর্বর্তী সরকার গঠনে সহযোগিতা ও পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা ও অবাধ সুষ্ঠু নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সোচ্চার তারেক রহমানের দেশে ফেরা ছিল অনেকটা সময়ের ব্যাপার। তবে অভ্যুত্থানের পর সে অপেক্ষা দীর্ঘায়িত হয় আরও প্রায় 1.5 বছর। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। অবশেষে নির্বাসিত জীবন পেরিয়ে 17 বছর পর দেশে ফিরছেন বিএনপি ও তাদের সমর্থক সহ কোটি মানুষের মুক্তির আন্দোলনের মাস্টার মাইন্ড তারেক রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। শরিকদের আরও 9টি আসন ছাড়ল বিএনপি। গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এসব আসনে দলের কেউ প্রার্থী হলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নিজ দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে কুমিল্লা 7 আসনে এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদ এবং ঢাকা 13 আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। ডক্টর রেদওয়ান আহমেদ বিএনপির নেতৃত্বে বিগত সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে সক্রিয় ছিল শরিক দলগুলো। সরকার পতনের পর নির্বাচনের ঘোষণা এলে সমঝোতার মাধ্যমে আসন ছাড়ছে বিএনপি। শরিকদের জন্য আরও 9টি আসন ছেড়েছে বিএনপি। এর মধ্যে বগুড়া 2-এ মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর থেকে মোস্তফা জামান হায়দার, নড়াইল 2-এ ফরিদুজ্জামান ফরিদ, যশোর 5-এ মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালী 3-এ নুরুল হক নূর, ঝিনাইদহ 4-এ রাশেদ খান, ঢাকা 12-তে সাইফুল হক, ব্রাহ্মণবাড়িয়া 6-এ জুনায়েদ সাকি ও কিশোরগঞ্জ 4-এ মনোনয়ন পেয়েছেন এহসানুল হুদা। এই ঘোষণার পরে বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব জানান, এসব আসনে দলের কেউ প্রার্থী হলে নেওয়া হবে ব্যবস্থা। দলের মধ্যে আমাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তারা তাদের প্রতিক্রিয়া কেউ করবেন, আর যারা অনেকে যারা যোগ দিয়েছেন তারা বিএনপির প্রতিক্রিয়া ধানের শীষে করবেন। এদিকে নিজ দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের টিকিট পেয়েছেন এলডিপি মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ ও এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। এর মধ্যে কুমিল্লা 7 আসনে রেদওয়ান আর ঢাকা 13 আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ববি হাজ্জাজ। যেহেতু কর্নেল অলি আহমেদ দলের সভাপতি, তিনি একটু ভিন্ন মত পোষণ করেছেন, তো আমি ব্যক্তিগতভাবে এই বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির সাথেই ছিলাম, তো আমি বিএনপিতে যোগদান করে বিএনপির প্রতিনিধি হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। এখন পর্যন্ত যুগপৎ শরিকদের জন্য 14টি আসন ছাড়ল বিএনপি। যারা যোগ দিয়েছেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সময় মতো নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা জানিয়েছে এনসিপি, আর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে অসন্তোষ জানিয়েছে জামাত। সুষ্ঠু ভোট আয়োজনে ইসির সক্ষমতা নিয়েও সন্দিহান এই দল দুটি। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছে না রাজনৈতিক দলগুলোর। বুধবার দুপুরে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠকে আবারও উদ্বেগ জানিয়েছে এনসিপির প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের যে যথেষ্ট সক্ষমতার সেই সন্দিহান রয়েছে। 12 তারিখে যদি ইলেকশন করতে হয় ফেব্রুয়ারির, তাহলে নির্বাচন কমিশনে আরো সক্ষমতা বাড়াতে হবে। আমরা নির্বাচন কমিশনের অনেকগুলো আশঙ্কা আমরা দেখতে পেয়েছি, সেগুলো বিষয়ে আমরা ওনাদেরকে সতর্ক করেছি, অ্যালার্ট করেছি। বিকেলে সিইসির সঙ্গে দেখা করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। বড় একটি দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কার্ড, এক একটা কার্ডে এত হাজার এত লাখ টাকা পাবেন, এই ধরনের অনেকগুলো ওয়াদা করছেন, যেটা নির্বাচন বিধির অর্থাৎ আচরণ বিধির সুনির্দিষ্ট খেলাফ আমরা বলেছি। এই ব্যাপারে ওনাদেরকে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বলেছি। জনমনে যাতে আস্থা থাকে যে 12 তারিখের নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর এবং সব দিক থেকে একটা উৎসবমূলক নির্বাচন হবে। পরে ইসি সচিব জানান, প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। নিবন্ধনের সময়সীমা 25শে ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল, এটা আমরা এক্সটেন্ড করে 31শে ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আরও জানান, আগামী শনিবার সরকারি বেসরকারি ব্যাংকের সব শাখা খোলা রাখতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে ইসি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। গেল 14 বছরে 6টি সৌর বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি হয়েছে 2926 কোটি টাকা। এর মধ্যে 250 কোটি টাকা নয়ছয় হয়েছে 5 প্রকল্পের জমি ক্রয় কিংবা অধিগ্রহণে। বুধবার এক গবেষণা প্রতিবেদন এমন তথ্য তুলে ধরেছে টিআইবি। সংস্থাটি বলছে, ভারতের আদানি থেকে বিদ্যুৎ কেনায় আর্থিক ক্ষতি হলেও এই চুক্তি থেকে সহজে বের হতে পারবে না বাংলাদেশ।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2017 সালে দেশে বিদ্যুৎ চাহিদা মেটাতে ভারতের আদানি গ্রুপের সঙ্গে চুক্তি করে সরকার। ভারতীয় প্রতিষ্ঠানটির কাছ থেকে 25 বছর বিদ্যুৎ কিনতে হবে বাংলাদেশকে। চুক্তি অনুযায়ী আদানির প্রতি ইউনিট বিদ্যুতের দাম আর আমদানি করা কয়লার অস্বাভাবিক দর দেখানো নিয়ে বিতর্ক রয়েছে, যা পর্যালোচনা করছে অন্তর্বর্তী সরকার। সুশাসনের যে চ্যালেঞ্জগুলো বুধবার এক সংবাদ সম্মেলনে টিআইবি জানায়, সরকারি পর্যালোচনায় যতই অনিয়ম, দুর্নীতি কিংবা আর্থিক লোকসান ধরা পড়ুক না কেন, আদানির চুক্তি থেকে বাংলাদেশের সরে আসার কোনো সহজ পথ নেই। আদানি প্রকল্প সরকার চাইলেও এটা থেকে এখন বের হতে পারবে না। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইন্টারন্যাশনাল আরবিট্রেশনে যেতে হবে, যেটা একটা দীর্ঘ সময় সাপেক্ষ এবং এই ধরনের ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা খুবই কম। এই বাস্তবতার নিরিখে আমাদের পুরো বিষয়টাকে দেখতে হবে এবং এটাকে শুধুমাত্র এই ধরনের সিদ্ধান্তগুলোকে যে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ সরকারের, তার সাথে একাকার করে দেখাটা বোধহয় ঠিক হবে না। টিআইবির প্রতিবেদনে উঠে আসে সৌর বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতির চিত্র। সংস্থাটি বলছে 2012 সাল থেকে চলতি বছর পর্যন্ত 6টি সৌর প্রকল্পে 2926 কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী সৌর বিদ্যুৎ প্রকল্পে প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে গড়ে 8 কোটি টাকা প্রয়োজন হলেও গবেষণার আওতাভুক্ত 6টি প্রকল্পে প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে গড়ে 13.8 কোটি টাকা বেশি ব্যয় প্রাক্কলন করা হয়েছে, যা গড়ে 1.5 গুণেরও বেশি। এই প্রকল্পগুলোতে প্রয়োজনের চেয়ে মোট 2,926 কোটি 88 লাখ টাকা অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে। পরিবেশ সুরক্ষায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে চায় সরকার। যদিও টিআইবি বলছে, বিদ্যুৎ খাতে বিদেশি বিনিয়োগের মাত্র 3.3% ব্যবহার করা হয়েছে নবায়নযোগ্য জ্বালানিতে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। 4.5 কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকের অভিযোগে চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তা, C&F এজেন্ট ও আমদানিকারক সহ 19 জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। এক সংবাদ সম্মেলনে তথ্য জানান দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ। বলেন, চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা, C&F এজেন্ট ও সংশ্লিষ্ট আমদানিকারকরা পরস্পর যোগ সাজস্যে ভুয়া জাহাজি দলিল তৈরি করেন। পাশাপাশি উচ্চ শুল্কযুক্ত পণ্যের পরিবর্তে কম শুল্কযুক্ত পণ্যের মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি দেখানো হয়। এর মাধ্যমে সরকারের প্রায় 4.5 কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়। এই ঘটনায় 2019 সালে মোট 15টি মামলা করে দুদক। আমদানিকৃত কোডভুক্ত পণ্যের পরিবর্তে মিথ্যা কোড প্রদান করা হয়েছে, যেটা হচ্ছে কম শুল্কযুক্ত কোড। এর মাধ্যমে সরকারের কাস্টমস ডিউটিস, যেহেতু কম শুল্কযুক্ত পণ্য দেখানো হয়েছে, এর মাধ্যমে সরকার আর্থিকভাবে সরকারের ক্ষতি সাধন হয়েছে। তদন্ত শেষে মোট 19 জন আসামি বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। রাজধানীর মগবাজারে হঠাৎ বিস্ফোরণে সিয়াম মজুমদার নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে আশপাশের বাসিন্দাদের মধ্যে। এদিকে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ, শুরু হয়েছে তদন্ত। রাজধানীর ব্যস্ত এলাকা মগবাজার, হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারী ও স্থানীয়দের মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানান, মগবাজার ফ্লাইওভারের উপর থেকে ছোড়া ককটেল মাথায় পড়লে বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান সিয়াম মজুমদার। নিহত সিয়াম স্থানীয় একটি প্রতিষ্ঠানে মোটর পার্টস শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো কাজ শেষে চা পান করতে বের হয়েছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। বোমা সদৃশ্য বস্তু না হলে এত শব্দ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কে বা কারা মারছে, এটা কিন্তু খুবই খারাপ জিনিস। তার মাথাটা একবারে চৌচির হয়ে আছে, তোর ছেলেটা একবার ডেড স্পট হয়ে গেছে এখানে। আমরা তো ওইখান থেকে আস্তে আস্তে এখানে প্রচুর ভিড় হয়ে গেছে। তো আস্তে আস্তে দেখছি যে এখানে এই ছেলেটার মাথার উপর সম্ভবত সবাই বলতেছে বম পড়ছে। তো এরকম কিছু না হইলে তো ছেলে মারা যেত না। আমরা চাচ্ছি যে সরকারের কাছে যে আমাদের সবার নিরাপত্তার জন্য নিশ্চয়তা দেয়। ছেলের এমন মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছিলেন সিয়াম মজুমদারের বাবা মা। কান্নাজড়িত কণ্ঠে ছেলে হত্যার বিচার চাইলেন রিকশা চালক বাবা। দোকান থেকে বের হইছে, 4 কাপ দিতে মনে হয় ফিলামে তো বোম মারছে, সেই বোমটা আমার ছেলের উপরে পড়িছে। আমার ছেলে, আমি সরকারের দ্বারে বিচার চাই, আমার ছেলেরে ফিরাই দেন বাবা, বাবা রে বাবা। পুলিশ বলছে, বিস্ফোরণের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে সিআইডি ও পুলিশের বম ডিসপোজাল ইউনিট। সিআইডি টিম এসেছে এখানে। সিআইডি টিম আসার পরে এরা ক্রাইম সিনটা তাদের হেফাজতে নিয়েছে এবং আমাদের সিটিটিসি থেকে যে এই ধরনের এক্সপার্ট যারা তারা এসেছেন, বম ডিসপোজাল ইউনিট এসেছেন, এটা পরীক্ষা
পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারবো যে কী ধরনের বিস্ফোরক ছিল। এ ঘটনায় এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের অর্থনীতি মধ্যপন্থী স্থবিরতার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। সংকট উত্তরণে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। ভয়েস অব রিফর্ম আয়োজিত বিনিয়োগ, মূল্যস্ফীতি, কর্মসংস্থান বিষয়ে এক আলোচনায় এমন মন্তব্য করেছেন বিশ্ব ব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সাবেক প্রধান ডক্টর জাহিদ হুসাইন। বলেন, কিছু উদ্যোগ নেওয়া হলেও আর্থিক খাত ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সভায় সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের সমালোচনা করে আগামী নির্বাচিত সরকারের প্রতি কার্যক্রম সংস্কারের প্রত্যাশা তুলে ধরেন আয়োজকরা। আমরা একটা মডারেট স্ট্যাগফ্লেশনারি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। আর্থিক খাতে দুর্দশার ক্ষেত্রে তেমন ঘুরে দাঁড়ার কোনো চিহ্ন এখনো লক্ষ্য করা যাচ্ছে না। অন্তর্ভুক্তিমূলক যে উন্নয়নের কথা বলছি, সেখানে আমরা দেখছি যে বৈষম্য নারী পুরুষে আছে এবং বৈষম্যের নানান রূপ। নির্বাচন করে যারা ক্ষমতায় আসবেন তারা এখন যে প্রতিশ্রুতিগুলি দিচ্ছেন, তাদের নির্বাচনী ইশতেহার দিবেন, সেইখানে পরিষ্কার করে এই সংস্কারের কথাগুলি বলবেন, কিন্তু সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে বাস্তবায়ন করাটা। বড়দিন উপলক্ষে রাজধানী সহ সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঢাকার গির্জাগুলো সাজানো হয়েছে রঙিন আলো আর ক্রিসমাস ট্রিতে। বড়দিন ঘিরে শহরের 5 তারকা হোটেলগুলো সেজে উঠেছে বাহারি আলোকসজ্জা আর ঝাড়বাতিতে। রঙিন সাজে সেজেছে রাজধানীর গির্জাগুলো। সান্তা ক্লজ, ক্রিসমাস ট্রি, গোশালা ঘর সব মিলিয়ে খ্রিস্ট ধর্মাবলম্বীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। বড়দিন উদযাপনে খ্রিস্ট ধর্মাবলম্বীরা রাখছে না কোনো ত্রুটি। আজকে চূড়ান্ত দিন, যে আমরা আধ্যাত্মিকভাবে প্রস্তুতি নিয়েছি, বিভিন্নভাবে প্রার্থনা। হাতে না, আমি চাই গাড়ি আর হচ্ছে চকলেট, অনেকগুলো চকলেট আর দুইটা গাড়ি। বুধবার রাত 9টায় শেষ খ্রিস্টজাত পালনের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে বড়দিনের মূল আয়োজন। গির্জাগুলোতে দেশের শান্তি রক্ষার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এই বছর আমরা আমাদের প্রার্থনার মূল উদ্দেশ্য রেখেছি দেশের, বাংলাদেশের শান্তির জন্য এবং বিশ্বের শান্তির জন্য। বড়দিনের এই আয়োজনে পিছিয়ে নেই শহরের 5 তারকা হোটেলগুলো। বড়দিনকে বরণ করতে চলছে ক্রিসমাস ক্যারল থেকে শুরু করে বাহারি আলোকসজ্জা আর ঝাড়বাতিতে সেজেছে হোটেলগুলো। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। 25 ডিসেম্বর শেষ হচ্ছে প্রবাসীদের পোস্টাল ব্যালট ভোটার নিবন্ধন কার্যক্রম। প্রথমবারের মতো নির্বাচন কমিশনের এই উদ্যোগে আগ্রহ দেখা দিলেও নানা জটিলতায় অংশ নিতে পারেননি অধিকাংশ প্রবাসী। 24 ডিসেম্বর পর্যন্ত বিশ্বের প্রায় 1.5 কোটি প্রবাসীর মধ্যে ভোটার নিবন্ধন করেছেন মাত্র 6,66,000 প্রবাসী বাংলাদেশি। ভোটার নিবন্ধনের সংখ্যার দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মতো পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে গত 18 নভেম্বর পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়। তবে 36 দিন পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। নানা কারিগরি জটিলতা, পর্যাপ্ত প্রচারণার অভাব এবং বিভ্রান্তিকর তথ্যের কারণে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রমে অংশ নিতে পারেনি বলে অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সারা বিশ্বে এখন পর্যন্ত মোট 6,67,890 জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার 6,18,562 জন আর নারী ভোটার 49,377 জন। নিবন্ধনের দিক থেকে শীর্ষে রয়েছে সৌদি আরব, যেখানে প্রায় 1.5 লাখ প্রবাসী ভোটার নিবন্ধনে অংশ নিয়েছেন। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে কাতার, ওমান ও মালয়েশিয়া। অন্যদিকে বিপুল সংখ্যক প্রবাসী বসবাস করলেও সংযুক্ত আরব আমিরাত থেকে 24 ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন মাত্র 30,020 জন, যা দেশটিকে তালিকায় পঞ্চম স্থানে রেখেছে।
প্রবাসীরা বলছেন দেশে গিয়ে সরাসরি ভোট দেওয়ার আগ্রহ থাকায় অনেকেই অনলাইনে নিবন্ধন করেনি। আবার কেউ কেউ অ্যাপে রেজিস্ট্রেশন করতে গিয়ে বিভিন্ন কারিগরি সমস্যার মুখে পড়েছেন। কিছু প্রবাসী পর্যাপ্ত তথ্য ও প্রযুক্তিগত জ্ঞানের অভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি বলে জানান অনেকে। আমি আসলে ভোটার হইনি, আমি এবার বাড়িতে গিয়ে বাড়িতে যাব, তো আমি ওখানেই ভোট দেওয়ার প্ল্যান। সবাই বাংলাদেশে যেয়ে ভোটটা দেওয়ার জন্য আমাকেও অনুরোধ করতেছে। আমরা দেশে, আমিও নিজস্ব যাব, নিজস্ব যেয়ে বাংলাদেশে যেয়ে ভোট দেবো। আশানুরূপ সেরকমের প্রচার প্রচারণা চালানো হয় না, যে কারণে অনেক প্রবাসীরা এখনও এই পোস্টাল ব্যালট সম্পর্কে তাদের ধারণা নাই যে কিভাবে তারা ভোটার হবে। এখান থেকে যদি ভোটটা দিতে পারে, আমার মতো অনেক প্রবাসী আছে যারা আমাদের ন্যায্য অধিকার থেকে আমরা বঞ্চিত, তো সেই অধিকারটা ফিরে পাবো। বিভিন্ন প্রবাসী সংগঠন পোস্টাল ভোটের বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম নিলেও তা যথেষ্ট নয় বলে মনে করেন অনেকে। সচেতন প্রবাসীদের মতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও পরিকল্পিত উদ্যোগ ও কার্যকর প্রচারণা চালানো হলে অংশগ্রহণের হার অনেক বেশি হতে পারত। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। লন্ডনে 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশের পথে তারেক রহমান, সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা ও মেয়ে জয়মাও। সফরসঙ্গী হতে পেরে নেতাকর্মীদের উচ্ছ্বাস। তারেক রহমানকে রাজস্বিক গণসংবর্ধনায় প্রস্তুত বিএনপি। জুলাই 36 এক্সপ্রেসওয়ে এলাকায় কর্মী সমর্থকদের নির্ঘুম অপেক্ষা। ঐতিহাসিক ক্ষণে সাক্ষী হতে পথে পথে ঢল। এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জামায়াতের ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরামর্শ। সময় মতো নির্বাচন হবে কিনা শঙ্কা এনসিপির। ইসির সক্ষমতা নিয়েও প্রশ্ন। এই ছিল আমার কাছে থাকা প্রবাসের সময়। এরপর রাত 2টার প্রবাসের সময়ের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ রাব্বি। রাত 2টার প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবাই।